আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি ফারজানা তানি। রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। দেশের স্বার্থে এনবিআরকে জনগণের কাছে আস্থার জায়গা তৈরি করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জনগণের ওপর বেশি করের বোঝা চাপিয়ে দেয়া নয়, বরং বেশি সংখ্যক মানুষকে কর প্রদানে উৎসাহিত করা এনবিআরের দায়িত্ব। রাজধানীতে জাতীয় রাজস্ব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শামীম চৌধুরীর রিপোর্ট। আজ বিশ্ব দরবারে মর্যাদার আসনে দেশের অভ্যন্তরীণ সম্পদ ও রাজস্ব আহরণ বৃদ্ধি, আয়কর, ভ্যাট ও শুল্ক আদায়ে গতিশীলতা আনতে নতুন কৌশল নির্ধারণের পাশাপাশি করদাতা ও এনবিআরের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে দ্বিতীয়বারের মতো জাতীয় রাজস্ব সম্মেলনের এ আয়োজন। একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন। রাজধানী শেরেবাংলা নগর চিনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলতি অর্থ বছরের ৬,০৪,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল এবং কর বাড়ানোর বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে এনবিআর। এর সামনে এখন শুধু একটাই আওয়াজ, ৬,০৪,০০০ কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জন করা। এ সময় নিজেদের বিভিন্ন দাবি, প্রস্তাব, সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমাদের এটাকে কোপ আপ করার জন্য যে কন্টিনিউয়াস ট্রেনিং দরকার, এবং এই ট্রেনিং কিন্তু গতানুগতিক ট্রেনিং, স্পেশালাইজড ট্রেনিং। মত বিনিময়ে তাদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে, এবং আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার্স আছেন তাদেরকে আরো বেশি করে কাজ করার সুযোগ করে দিতে, তারা যাতে দেশের জন্য আরো বেশি কন্ট্রিবিউট করতে পারেন, এবং সেই কারণে যে পরিবেশ তৈরি করা দরকার, সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই পরিবেশটা তৈরি করা। পরে আনুষ্ঠানিক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানি মুক্ত হওয়া প্রয়োজন, যাতে স্বেচ্ছা প্রণোদিত হয়ে কর আদায়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন জনগণ। একই করদাতাদের ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। এই জন্য ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্ভবত কোনো বিকল্প নেই। ভ্যাট প্রশাসনের জটিলতার কারণে ব্যবসা বাণিজ্য যাতে বাধাগ্রস্ত না হয় সেই বিষয় নিশ্চিত করতে রাজস্ব কর্মকর্তাদের প্রতি আহ্বানও জানান তিনি। দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে এমনভাবে গড়ে তোলা প্রয়োজন যেখানে মানুষ এই প্রতিষ্ঠানকে ভয় না করে বরং বিশ্বাস করবে। পরে এনবিআরের বিভিন্ন স্টল ও মিউজিয়াম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব নীতি বিভাগ সরকারের থিঙ্ক ট্যাঙ্ক আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ অ্যাকশন টিম হিসেবে কাজ করবে। অর্থনীতির আকার অনুযায়ী রাজস্ব আহরণ বাড়েনি জানিয়ে করের আওতা বাড়ানোর কথাও জানান অর্থমন্ত্রী। 2024-25 অর্থ বছরে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও 6.8% থেকে 6.7% নেমে এসেছে, যা বিশ্বের অন্যতম নিম্ন হার। করের আওতার সম্প্রসারণ, কর অব্যাহতির যৌক্তিকীকরণ, কর ফাঁকি ও পরিহার রোধ এবং পূর্ণাঙ্গ অটোমেশনের মাধ্যমে কমপ্লায়েন্স বৃদ্ধি করতে হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। এতে ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন হতে আর কোনো বাধা থাকল না। বিকেলে হাইকোর্ট তার আদেশের পর্যবেক্ষণে বলেছে, এই অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়, আর সংবিধান সংশোধন, সংযোজন কিংবা বিয়োজন আদালতের নয়, জাতীয় সংসদের কাজ। জিএম মাহমুদের রিপোর্ট।
জাতীয় সংসদে দলের বিপক্ষে ভোট দেওয়ার কারণে সংসদ সদস্য পদ শূন্য হওয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৩ই আগস্ট হাইকোর্টে রিট করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিটে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চান তিনি। ফলে ফের আলোচনায় আসে সংবিধানের এই অনুচ্ছেদটি। রিটের উপর সোমবার ও মঙ্গলবার ২ দিন শুনানি করে রিটকারী ও রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে বিকেলে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি AFM সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে বলেছি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ১৯৭২ সালে যে প্রথম সংবিধান গ্রহণ করা হয়েছিল সেই সংবিধানের ৭০ অনুচ্ছেদ যেভাবে ছিল এখন আমাদের সংবিধানে সেই ৭০ অনুচ্ছেদ একইভাবে আছে। আদালত তার সুদীর্ঘ আদেশ ঘোষণা করেছেন এবং সেখানে সরাসরি জনাব ইউনুস আলী আকন্দ যে রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। এ সময় ৭০ অনুচ্ছেদটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় উল্লেখ করে আদেশের পর্যবেক্ষণে বলা হয় এটা সংশোধন করা আদালতের এখতিয়ার নয়। ওই অবজারভেশনটা আদালত দিয়েছেন যে এটা এই আমাদের আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে না যে পার্লামেন্টকে নির্দেশ দেব আপনি কি করবেন কিংবা করবেন না, ওটা সম্পূর্ণভাবে পার্লামেন্টের বিষয় এবং পার্লামেন্ট ইতিমধ্যে সেই ক্ষেত্রে বিশেষ কমিটি গঠন করে সংবিধান সংশোধন সংক্রান্ত সেটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করছেন মর্মে আদালত তার মতামত প্রকাশ করেছেন। এর আগে শুনানিতে এই অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না, যা গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করে বলে দাবি করেন রিটকারী, যার তীব্র বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। GM মাহমুদ, RTV, ঢাকা। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। আগারগাঁও নির্বাচন কমিশনে ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট পেপারের বিশেষ নকশা অনুমোদন করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে বিরতিহীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনের ২০ জন নির্বাচনী কর্মকর্তা কাজ করবেন। বাছাইয়ের পরে আপনাদেরকে বলেছিলাম যে ২ জনের বাছাই পর্বে আমাদের প্রার্থিতা বৈধ পাওয়া গেছে। তাদের ভিতরে কেউই মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি। ব্যালট পেপারের দুটো অংশ, একটা মুড়ি অংশ আর একটা হচ্ছে ব্যালট পেপার অংশ। মুড়ি অংশে থাকে 3টা তথ্য আর একটা ব্ল্যাঙ্ক স্পেস। আমাদের মাননীয় সংসদ সদস্যের নাম যিনি ভোট দিবেন এবং তার বিভক্তি নম্বর, যেটা জাতীয় সংসদ সচিবালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে। দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান বিচারপতি AKM আসাদুজ্জামান এবং 2 কমিশনার ডক্টর জাহাঙ্গীর আলম খান ও ডক্টর সাজ্জাদ হোসেন ভুইয়া মন্ত্রী পরিষদ বিভাগে যোগদান করেছেন। যোগদানপত্র রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে। আগামীকাল সকালে তারা দুদকের প্রধান কার্যালয়ে আসবেন, দায়িত্ব পালন শুরু করবেন। দুদক সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের বললেন, নতুন কমিশন গঠনের ফলে দুদকের কাজে গতি আসবে। দুদকের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। আপনারা জানেন গতকালকে গেজেট হয়েছে। আমাদের এখানে চেয়ারম্যান এবং 2 জন কমিশনারকে সরকার নিয়োগ দিয়েছে। আজকে তারা বেলা 2টার সময় ক্যাবিনেট ডিভিশনে যোগদান করেছেন। রাষ্ট্রপতির কাছে যোগদান করতে হয়, মাধ্যম হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি। এটি আজকে এন্ডোর্স হবে আশা করি, এবং আগামীকাল থেকে ওনারা আমাদের অফিসে আসবেন এবং কাজ শুরু হবে ইনশাআল্লাহ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শুরু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক AI ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা অটো ফাইন কার্যক্রম। নারায়ণগঞ্জ মহাসড়কের মেঘনা ব্রিজ টোল প্লাজায় এই কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সড়ক পথে পুলিশ, মালিক, শ্রমিক কেউ চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সারা দেশে পর্যায়ক্রমে AI ক্যামেরার আওতায় আনা হবে বলে জানান তিনি। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এখন থেকে চালকদের প্রতিটি মুহূর্তের গতিবিধি নজরদারিতে রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ক্যামেরা। মহাসড়কে কোনো চালক শুধু দ্রুত গতিতে গাড়ি চালালেই নয়, উল্টো পথে চলাচল কিংবা মোবাইল ফোনে কথা বললেও তা শনাক্ত করবে ক্যামেরা। নজরদারিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যামেরার মাধ্যমে করা হবে জরিমানা, যা স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে চালকের কাছে।
এই কার্যক্রম উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সব মহাসড়ক এআই ক্যামেরার আওতায় আসবে। ট্রাফিক আইন ভঙ্গ করলে, উল্টা পথে যাত্রা করলে, ওভারটেকিং করলে, যে কোনোভাবেই হোক যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে। অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে এবং টেলিফোনিক মেসেজের মাধ্যমে সে গাড়ির মালিকের কাছে, যার নামে রেজিস্ট্রেশন, তার কাছে সেই মেসেজ পৌঁছে যাবে। সেটা একবার, দুইবার, তিনবার হলে তারপরে রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে কিনা সেটা বিআরটি এর আইন অনুযায়ী হবে। মহাসড়কে কেউ চাঁদাবাজি করলে দ্রুত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে। প্রযুক্তির আওতায় মহাসড়কটির প্রায় 250 কিলোমিটার সড়কের 5 শতাধিক স্থানে 1427টি ক্যামেরা বসানো হয়েছে। 3 হুইলারগুলো মহাসড়কে চলতে দেয়া ঠিক নয়, সেটা আমরা মেনটেন করব। শাকিবুর রহমান, RTV, নারায়ণগঞ্জ। এদিকে 3টি রুটে 14টি পিঙ্ক কালারের বাস দিয়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় একযোগে যাত্রা শুরু করল বিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিস। সকালে বিআরটিসি তেজগাঁও ট্রাক ডিপোতে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন, রেলপথ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, সরকারের 180 দিনের কর্মপরিকল্পনার অংশ এই মহিলা বাস সার্ভিস। আব্দুর রহিমের রিপোর্ট। বিএনপির নির্বাচনী ইশতেহার পূরণে সরকারের 180 দিনের কর্মপরিকল্পনায় চালু হলো মহিলা বাস সার্ভিস। নারী চালক এবং কাউন্টার দ্বারা পরিচালিত এ সেবা নারীর ক্ষমতায়নের পথে এক বড় সাফল্য বলে মনে করেন সংশ্লিষ্টরা। একটা ভালো মন নিয়ে আমরা অফিস করব, গাড়িতে উঠবো, ওখানে ভালো একটা পরিবেশ মন নিয়ে আমরা অফিস ঢুকবো। এটা বাস্তবায়ন এখন হচ্ছে, আস্তে আস্তে আপনি এটা দেখবেন আরো বড় পরিসরে হচ্ছে, আরো ভালো কিছু হচ্ছে, আপনি সেটা দেখতে পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিআরটিসি চেয়ারম্যান বলেন, মহিলা বাস সার্ভিস পরিচালনায় ইতিমধ্যে নারী চালকদের হালকা যান থেকে ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে ইলেকট্রনিক ভেহিকেল চালানোর জন্যও নারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। সিটি সার্ভিসের ইভি বাস চালু করার জন্য আরো 400 কোটি টাকা, মোট 800 কোটি টাকা আমাদেরকে জিওবি ফান্ড থেকে দিয়েছে। এ সময় সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, এ সেবার মতো সকল ক্ষেত্রে নারীরা এগিয়ে আসলে টেকসই অর্থনীতি করতে ভূমিকা রাখবে। তথ্য প্রযুক্তি এই সময়ে গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তি নির্ভর যাত্রী বান্ধব করার লক্ষ্যে যুগের সাথে তাল মিলিয়ে এই বিশেষ মহিলা বাস সার্ভিসের ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। এদিকে নারী যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোর পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণ বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। আমরা সেই নারীদের জন্য রাষ্ট্রীয় অর্থনীতি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটা নিরাপদ স্বস্তির যাতায়াত নিশ্চিত করতে চাই, সহ অবস্থান নিশ্চিত করতে চাই। সেই জায়গা থেকে এই উদ্যোগ, এটা এই সরকারের অঙ্গীকার এবং তা বাস্তবায়ন হতে চলেছে। নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি বাসে বসানো হয়েছে সিসি ক্যামেরা, পাশাপাশি টিকিট সিস্টেমে আনা হয়েছে ডিজিটাল পদ্ধতি। আব্দুর রহিম, RTV, ঢাকা। সর্বোচ্চ আদালতের রায় উপেক্ষা করে একের পর এক নিয়োগে ব্যস্ত সেতু কর্তৃপক্ষ। দপ্তরটির 21 কর্মীকে চাকরিচ্যুত করা হলে সবাইকে পুনর্বহালের আদেশ দেন আদালত। সেখান থেকে মাত্র 6 জনকে পুনর্বহাল করে শূন্য পদের অজুহাতে বাকিদের বঞ্চিত করেছে সরকারের এই দপ্তরটি। তবে একই পদে কয়েক ধাপে নিয়োগ দিয়েছে 84 জনকে। এ ঘটনায় সেতু কর্তৃপক্ষের দেয়া লিখিত জবাবেও রয়েছে মিথ্যা তথ্যের ফুলঝুরি। মোহাম্মদ সাইমের রিপোর্টে বিস্তারিত। আদালতের বারান্দায় মানিক মিয়ার এই ছোটাছুটি 2 যুগেরও বেশি সময়ের। যমুনা বঙ্গী সেতু কর্তৃপক্ষ আমাদেরকে নিয়োগ দিছিল, নিয়োগ দেওয়ার পরে আমাদেরকে 2001-এর বাতিল করছে। বাতিল করার পরে আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আমরা রায় পাইছি। রায় পাওয়ার পরেও 6 জনকে নিছে, আমাদেরকে নিচ্ছে না, তাল বাহানা করে। 2001 সালে তরুণ মানিক মিয়া MLSS পদে চাকরি নিয়েছিলেন যমুনায়। পরে একই সালে নিয়মিত করা হয় তিনি সহ 21 কর্মীকে, কিন্তু মাত্র 7 মাসের মধ্যেই চাকরিচ্যুত করা হয় তাদের। পরে আদালতে রিট পিটিশন করেন তারা, রায় হয় চাকরি পুনর্বহালের। এরপর রায়ের বিরুদ্ধে আপিল করে সেতু কর্তৃপক্ষ, সেখানেও হারে তারা। এভাবে সব আদালতেই তাদের চাকরি বহাল রেখে রায় প্রকাশ করলেও তা বাস্তবায়ন করেনি সেতু কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টে যে রায় পাইলাম, সে রায়টাও তারা ছুঁড়ে ফেলে দেয় কাঁঠাল পাতার মতো আর কি।
তা এখন আমরা ব্যাপারে কোর্টের রায় পাওয়ার পরেও যদি আমাদেরকে ছুড়ে ফেলে তাহলে আমরা কোথায় যাব? আমরা এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি সেতু কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা। তথ্য চেয়ে আবেদন করা হলে দেন মিথ্যা তথ্যে ভরা সাফাই জবাব। তারা দাবি করেন শূন্য পদ না থাকায় 6 জনের চাকরি পুনর্বহাল করে বাকিদের নেওয়া সম্ভব হয়নি এবং রায় পরবর্তী নিয়োগে চাকরিচ্যুতরা আবেদন না করায় তাদের নেওয়া যায়নি। অথচ 2015 সালের এই নিয়োগে তাদের স্বাক্ষরিত আবেদন অস্বীকার করা হয়। যেখানে কোর্টের সর্বোচ্চ রায়ে 8 জন চাকরি করতেছেন, তো সেখানে আমাদেরকে কেন পুনর্বহাল করা হলো না? তার পরিপ্রেক্ষিতে শূন্য কোটা তো একাধিকবার লোক সেতু বিভাগ নিয়োগ দিলেন। ভুক্তভোগীরা বলছেন চাকরিচ্যুতির পর থেকে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ পেলেই আবেদন করেছেন তারা, কিন্তু নতুন লোক নিয়োগেই ব্যস্ত ছিল সেতু কর্তৃপক্ষ। আমাদেরকে নিয়োগ খালি থাকার পরেও নিয়োগ দিচ্ছে, কিন্তু আমাদেরকে অ্যালাউ করতেছে না। আইনজ্ঞরা বলছেন বাধ্য না হলে আদালতের আদেশ মানতে গড়িমসি করে আমলারা। আবার আদালতে যেতে হবে যে আমার আদেশ মানছেন না, আদালত অবমাননা, তারপরে রুল জারি হবে, তারপর তাকে পার্সোনাল এপিডেন্স দিলে কোর্ট আসার পরে বলবে যে আপনি নিয়োগ দিবেন না, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। ওই রকম একটা চরম পর্যায়ে যাওয়া ছাড়া অধিকাংশ ক্ষেত্রে আমাদের প্রশাসনের ক্ষেত্রে আমরা দেখি তারা সেটা চূড়ান্তভাবে মানতে চায় না বা মানেন না। এটা একটা আমাদের কালচার হয়ে গেছে। এই কালচারের কারণে কিন্তু আমাদের আইনের শাসনের দুর্বলতা দেখা দিয়েছে। কোনো উপায় না পেয়ে অবশেষে আদালত অবমাননার মামলা করে মানিক মিয়া। চান রায়ের যথাযথ বাস্তবায়ন ও দীর্ঘদিন হয়রানি করায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। 2024 সালে কারাগার ভেঙে হামলা চালিয়ে পালিয়ে যাওয়া 2247 জন বন্দীর মধ্যে 690 জন এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। দুপুরে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এই কথা জানান। বলেন, জঙ্গি সংশ্লিষ্টতায় সাজাপ্রাপ্ত পলাতক 9 বন্দীর মধ্যে দুর্ধর্ষ 3 জন এখনও পলাতক। এছাড়া বন্দী আওয়ামী লীগ নেতারা মোবাইল ফোনে কথা বলছেন স্বীকার করে কারা মহাপরিদর্শক জানান এই প্রবণতা এখন কমে এসেছে। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। 24-এর আন্দোলনের সময়ে দেশের একাধিক কারাগার ভেঙে বন্দীদের সাথে বেরিয়ে আসে দুর্ধর্ষ অপরাধী থেকে শুরু করে জঙ্গি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরাও। নরসিংদী জেল পালানো 166 জন বন্দীর নথি নেই কারা অধিদপ্তরের কাছে। এছাড়া ঘটনার 2 বছর পেরিয়ে গেলেও সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ 3 জঙ্গিকে এখনও গ্রেফতার করা যায়নি। সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে করা প্রশ্নের জবাবে একথা জানান কারা অধিদপ্তরের মহাপরিদর্শক। বিভিন্ন জঙ্গি সংগঠনের যেগুলো আমাদের লিস্টেড, মানে যেগুলো বিভিন্ন জঙ্গি সংশ্লিষ্টতার কারণে কারাগারে আটক ছিলেন, 9 জন বন্দী পালিয়ে গিয়েছিলেন, তার মধ্যে 6 জন ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন এবং বাকি 3 জন পলাতক রয়েছেন। কারাগারে থাকা আওয়ামী লীগের নেতারা মোবাইলে কথা বলছেন স্বীকার করে কারা মহাপরিদর্শক জানান অবৈধভাবে মোবাইল ফোন ব্যবহার রোধে অভিযান অব্যাহত রয়েছে। অতিরিক্ত কোনো সুবিধা আওয়ামী লীগের নেতাদের দেয়া হচ্ছে না। মোবাইল কথা বলছে, এটা 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি না যে কথা বলছে না, বাট একই সাথে আমরা কোনোভাবে এটা ছাড় দিচ্ছি না। আমরা যদি গত 1 বছরের স্টেটটা আমার এই সামনে নাই, প্রায় আমার ধারণা 3000-এর অধিক মোবাইল আমরা বিভিন্ন জায়গায়, শুরু দিকে এটা ইট ওয়াজ হিউজ ইন নাম। এ সময় কারা মহাপরিদর্শক আরো বলেন, ধারণ ক্ষমতার সমস্যার কারণে অনেক দুর্ধর্ষ আসামিকে আলাদা করে রাখা যাচ্ছে না। এছাড়া অনিয়মে জড়িত থাকা 1000-এরও বেশি কারারক্ষী ও কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের যে বর্তমানে যে অবস্থা তাতে আসলে একদম অ্যাবসলিউটলি সেগ্রিগেট করে কাউকে রাখা যাচ্ছে না। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা। সরকারের গত 6 মাসের শাসনামলে রেমিটেন্স এবং তদন্ত কমিটি গঠন ছাড়া কোনো সফলতা দেখছে না প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। এছাড়া সরকার প্রতিটি খাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিকেলে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সরকারের 6 মাস শাসনামলের মূল্যায়ন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মতামত জানান তারা। বলেন, গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের সংকট কাটাতে সরকার ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যাকাণ্ড ও নির্যাতন বৃদ্ধি, সীমান্ত হত্যা এবং সীমান্তবর্তী এলাকায় পুশ ইন ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। যারা রেমিটেন্স বিদেশে পাঠাচ্ছেন, এই রেমিটেন্সের কারণেই রিজার্ভের ক্ষেত্রে কিছুটা হলেও একটা স্থিতিশীল পরিস্থিতি মাঝে মাঝে লক্ষণীয় হচ্ছে। জ্বালানি সংকট নিরসনে সরকার একটা বিশেষ কমিটি করেছিলেন উভয় পক্ষের সদস্যদেরকে নিয়ে, 10 জন সদস্যের সমন্বয়ে। আর সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয় এবং বিভাগে আমরা ব্যর্থতার দৃশ্যই শুধু চোখে দেখতে পাচ্ছি।
দেশে হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় 3 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত মার্চ থেকে এখন পর্যন্ত রোগটিতে মারা গেছে 819 জন। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 59 জনের হাম শনাক্ত হয়েছে। এ সময় সিলেট, হবিগঞ্জ ও ঢাকা জেলায় 3 জনের মৃত্যু হয়। এদিকে দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে 753 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু রোগে সারা দেশে 74 জন মারা গেছেন। অন্যদিকে দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইসিডিডিআরবি। অন্তর্বর্তী সরকারের সময় বিদেশিদের প্রেসক্রিপশনে তরুণরা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে দুর্নীতিতে যুক্ত হয়েছিল। এতে করে বাকি তরুণদের আশা ধূলিসাৎ হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। সকালে রাজধানীর সেটআপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ CGS আয়োজিত শেপিং ইনক্লুসিভ লিডারশিপ উইমেন অ্যান্ড ইয়ুথ ইন পলিটিক্স শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। এ সময় বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করতে রাজনীতিতে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও শিক্ষাবিদরা। 2018 সালে আন্দোলন করেছে, যেখানে গোটা তরুণদেরকে ধারণ করার কথা ছিল, তাদেরকে নিয়ে বাংলাদেশের রাজনীতি, রাষ্ট্র, সমাজের একটা গুণগত পরিবর্তনের জন্য একটা লড়াই চালিয়ে যাওয়ার কথা ছিল। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখলাম যে আমাদের গুটি কয়েক ছাত্র নেতা যারা একটু পরিচিত ছিলেন, তারা একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছেন বিদেশিদের প্রেসক্রিপশনে, রাজনৈতিক কোনো মতামত নেয় নাই। তারা এই তরুণ যেই সংগ্রামী, বিপ্লবী, পরিবর্তনকামী প্রজন্ম, তাদেরকে করাপ্টেড করেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে দুটি যৌথ ব্যবসায়িক টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি CII। এছাড়া দেশের স্থল বন্দরগুলোতে পণ্য খালাস ব্যবস্থাপনা আরও দ্রুত ও দক্ষ করার উপরও গুরুত্ব দেন তারা। এদিকে কৃষি পণ্যকেই দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ খুঁজতে দুদিনের সফরে ঢাকায় অবস্থান করছেন ভারতের কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি CII এর প্রতিনিধি দল। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক করেন তারা। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, দুই দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগিয়ে বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করতে প্রস্তাব দিয়েছে CII। ভারতীয় এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে দুটো বিষয়ে টাস্কফোর্স করার, একটি হচ্ছে ইন্ডিয়ান ডিজিটাল ট্রান্সফরমেশন এখন যেভাবে হচ্ছে, আর আরেকটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিভাবে ভারতীয় বিনিয়োগকারীদের সম্পৃক্ত করা যায় বা ফিন্যান্স আনা যায়, সেই বিষয় নিয়ে ভারতীয় ব্যবসায়ীরা দুটো টাস্কফোর্সের প্রস্তাব দিয়েছেন। বেনাপোল স্থলবন্দরের পণ্য হ্যান্ডেলিং ও খালাসের কার্যক্রম আরও সহজ করার প্রস্তাব দেন ভারতের ব্যবসায়ীরা। তারা বলেছেন যে ল্যান্ড বর্ডারগুলি দিয়ে যদি মালামাল আসা যাওয়া করে, তার এখানে ইতিমধ্যে যারা বিনিয়োগ করেছেন তারা বলেছেন যে তাদের পণ্যের খরচটা তাদের কমবে, কাঁচামালের খরচ কমবে। পরে মতিঝিল FBCCI নেতাদের সাথে বৈঠক করেন CII এর প্রতিনিধি দল। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে জানান, রাজনীতির বাহিরে ব্যবসাকে এগিয়ে নিতে চায় তারা। It is important that as businessmen in the two countries we engage with each other energetically, positively and aggressively. আর সেই জন্য এরকম প্রস্তাব রাখা হচ্ছে যে এই প্রথম টাস্ক ফোর্সের ইনফ্রাস্ট্রাকচার, এটা কোয়ার্টারলি মিটিং হোক। একটা কোয়ার্টার আমাদের রিপ্রেজেন্টেটিভসরা বাংলাদেশে ঢাকায় আসবে, আর একটা কোয়ার্টার আপনারা ইন্ডিয়াতে আমরা ব্যবস্থা করব। ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসাটাকে এগিয়ে নিতে চাই, বোথ দ্য ওয়েতে আমাদের অনেক স্কোপ আছে এবং এই ক্ষেত্রে আমরা যৌথভাবে CII এবং FBCCI এর সম্পর্ক দীর্ঘদিনের। এদিকে কৃষি মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পর্যায়ক্রমে কৃষি পণ্য আমদানির নির্ভরতা থেকে বেরিয়ে আসবে সরকার। এটা এগ্রিকালচার কান্ট্রি, কোনো এগ্রিকালচার পণ্য আমদানির তো প্রশ্নই আসে না। আগামী দিনে সরকারের মূল পলিসি, প্রধান রপ্তানিযোগ্য পণ্য হবে এগ্রিকালচার পণ্য। বর্তমানে সারের কোনো সংকট নেই জানিয়ে কৃষিমন্ত্রী আরো বলেন, চাহিদার তুলনায় অতিরিক্ত সার মজুদ রয়েছে, ওই যেটার জন্য আমরা কৃষক কার্ডে যাচ্ছি। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। 24শে জুলাই আগস্টে রাজশাহীতে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়ে সাবেক মেয়র খয়রুজ্জামান লিটন সহ 34 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। মামলার 36 আসামির গ্রেপ্তার রয়েছেন 2 জন।
এদিকে ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী শাসনামলে ডিজিএফআইয়ের জেআইসিতে গুম নির্যাতন মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য নেওয়া হয় জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে সহ 12 জনের বিরুদ্ধে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ যাত্রাবাড়িতে শিক্ষার্থী তাইম হত্যা মামলায় এবং 2015 সালে বরিশালে ক্রসফায়ারে ছাত্রদল নেতা সহ 2 জনকে হত্যা মামলায়ও সাক্ষ্য গ্রহণ হয়। ঘন ঘন লোডশেডিংয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। 24 ঘন্টার মধ্যে 12 থেকে 14 ঘন্টায় দেখা মেলে না বিদ্যুতের। এদিকে গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস মিলছে না অনেকের। কোথাও আবার গ্যাস না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেককে। এতে ভোগান্তির পাশাপাশি প্রভাব পড়ছে পরিবহন চলাচলেও। গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে গাজীপুরের কালিয়াকৈর ও সাভারে। সিএনজি পাম্প ও বাসাবাড়ি সহ গ্যাস সংকট রয়েছে শিল্প কারখানাতেও। উৎপাদন ব্যাহত হচ্ছে গত কয়েকদিন ধরে। এর জের ধরে অনেক কারখানা ছুটি দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকটে ক্ষোভ ঝাড়ছেন শ্রমজীবী মানুষেরা। সকাল 8টা থেকে এখানে বসে আছি, দীর্ঘ লাইনে গ্যাসই পাচ্ছি না। এই দিনের পর দিন বসে থাকি, বহুত অপেক্ষা করি, কেমনে খামু বউপুলার নে। দেশের স্বনামধন্য 21টি ক্লাবের অংশগ্রহণে আগামী 30 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে গুলশান ইয়ুথ ক্লাব আয়োজিত উল্লাস 2026 ইন্টার ক্লাব স্পোর্টস ফেস্ট সিজন 2। স্পোর্টস ফেস্ট সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সোমবার ঢাকার একটি হোটেলে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 7 নভেম্বর পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় দেশের 21টি স্বনামধন্য ক্লাবের প্রায় 1000 ক্রীড়াবিদ 14টি ভিন্ন ইভেন্টে অংশ নেবেন। সভায় সভাপতির বক্তব্যে গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ডক্টর ওয়াহিদুজ্জামান তমাল বলেন, এই আয়োজন ক্লাবগুলোর মধ্যকার সৌহার্দ্য ও ক্রীড়া ঐতিহ্যকে আরও সুদৃঢ় করবে। সভায় আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান সহ বিভিন্ন ক্লাবের চিফ কোঅর্ডিনেটর ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।